ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। হাসবো ফিরে আবারও। পর্ব 16 সুরভি আক্তার। চেঁচিয়ে লাভ হলো না। বেপরোয়া রুক্ষ ছেলেকে রুখতে অক্ষম হলো একবিংশের ক্ষীণ শক্তি। রোজ ওকে টেনে হিস্ট্রির রুমে নিয়ে গিয়ে থামলো। ঘরের ভেতরে দাঁড় করিয়ে হাত চেপে রেখে আদেশের সুরে বলল শক্ত গলায়, চুল বেঁধে ফেল ফাস্ট। আপনি আসলেই একটা পাগল। পাগলাগারোতে যান, পাগলের চিকিৎসা করান গিয়ে। ইরিটেটিং রাইনো মুখ। এখানে কেন টেনে এনেছেন আমায়? চুল বাঁধতে বলেছি, বেঁধে নে। তপ্ত আদেশের বিপরীতে জেদ করে রাগ দেখালো মেঘা। বাঁধবো না আমি। কি করবেন? ছাড়ুন। এভাবে হুটহাট করে ছুবেন না আমায়। কেন? ফোসকা পড়ে যায় আমি ছুঁয়ে দিলে? ঘেন্না লাগে। মেঘার তৎপর ঘৃণা ভরা উত্তরে দ্রুত ওর হাত ছেড়ে দিল রুদ্র। অপেক্ষা করলো না এক মুহূর্ত। রাগ সংবরণ করে ঘাড় ডলল। মাথার পাশে সপ্তপর্ণের ভঙ্গিতে ডান হাত উঁচিয়ে বলল তাতে দাঁত চেপে, যা, ছুলাম না তোকে এখন। তবে এমন হুটহাট স্পর্শ মানিয়ে নিতে শিখ। কজ আমার ছোঁয়ায় তোকে শিখতে হতে হবে সারাটা জীবন। এখন যা বলছি তাই কর। চুলগুলো বাঁধ। এভাবে মোটেও ভালো দেখাচ্ছে না তোকে। আই নো তোকে খোলা চুলে মারাত্মক সুন্দর লাগে, তবে সেই মারাত্মক সৌন্দর্য শুধু আমার চোখে পড়ার জন্য। ইউ আর অনলি মাইন। তোর রূপ সৌন্দর্য সব আমার। আমার জিনিসে অন্যের জন্য উপস্থিত হবে না। এভাবে কারোর সম্মুখে কোথাও যেতে পারবি না তুই। গট ইট? যা, তাড়াতাড়ি গিয়ে চুলটা বেঁধে আয়। লেট হয়ে যাচ্ছে আমরা। নাক মুখ ফুলিয়ে শ্বাস টানে মেঘা। রোজের শক্ত করে মুচড়ে ধরা নিজের হাতটায় হাত বোলায় অপর হাত দিয়ে। রৌদ্র ওকে চুপ দেখে আবার বলে, কি হলো? যেতে বলছি না? যেতে বলছি তো। যা। যাব না। ইভারা, রাগাস না আমায়, নয়তো থাপ্পড় পড়বে গালে। যদি বিয়েতে যেতে চাস তাহলে চুল বেঁধে হিজাব পরে তবেই যাবি। এভাবে খোলামেলা হয়ে সেজেগুজে নয়। কাকে দেখাবি এত সাজ? কোথায় সেজেছি আমি? যা সেজেছিস তাতেই জ্বলে যাচ্ছিস পুরো। ট্রাস্ট মি, চোখ ঝলসে যাচ্ছে আমার। আর নিচে ওই ছেলেগুলো, ওদের সামনে কেন গেছিলি তখন? হ্যাঁ, ওদের ব্যাড কমেন্ট শুনতে গেছিলি? ইডিয়েট। আমার ইচ্ছে হয়েছে তাই গেছি। আপনার প্রবলেম কি? ওরা ব্যাড কমেন্ট করলে আমায় নিয়ে করেছে, আপনার কি তাতে? বারংবার মেঘার জেদি আচরণ বিরক্ত হয় রৌদ্র। এই মেয়ে চোখে চোখে রেখে ঠাস ঠাস করে কথা বলার সামর্থ্য রাখে বেশ। টাইম লস ব্যতীত কিছুই হচ্ছে না এখানে। এতক্ষণে বাকি সব গাড়ি পেরিয়ে গেছে হয়তো। বাড়িতে এরা দুটো ব্যতীত আর কেউ নেই। এতক্ষণের কাক হই হই স্তব্ধ হয়ে গেছে। রোজও আর সহ্য করতে পারল না। মেঘার হাত চেপে ধরলো আবার। টেনে কাবার্ডের দিকে এগোলো। কাবার্ড ঘেটে টুকটাক একটা হিজাব খুঁজে পেল সে। সেটাকে অন্য হাত দিয়ে চেপে ধরে মেঘাকে আবার টেনে এনে দাঁড় করালো ড্রেসিং টেবিলের সামনে। কাঠস্বরে আদেশ করলো, হিজাব জড়িয়ে এনে মাথায়। মেঘা সেই অবিরত তেজি স্বর, পরবো না। এভাবেই যাব আমি, ছাড়ো না মায়। এ বেলায় রাগে হাত মুষ্টিয়ে আসে রোদ্রের। চোখ রক্তিম সেই আগে থেকেই। এসিতেও বিন্দু বিন্দু ঘাম জমছে কপালের ধারে। মেঘার হাত ছেড়ে নিজের চুল খামচে ধরল সে। রাগ সংবরণ করলো সেভাবেই। এক মুহূর্ত কিছু একটা ভেবে ড্রেসিং টেবিলের ওপর থেকে সব মেইল জিনিসপত্র হাতে ছড়িয়ে ছিটিয়ে ফেললো মেঝেতে। ঝড় ছড়িয়ে সব মেঝেতে পড়তেই চমকালো মেঘা। রৌদ্র মুহূর্তে অতিক্রম না করে দুহাতে মেঘার কোমর জড়িয়ে ওকে নিয়ে শূন্যে ভাসিয়ে সামনাসামনি তুলে ড্রেসিং টেবিলের ওপর বসালো। মেঘা কিছু বলার আগেই আঙুল তুলে বলল কণ্ঠ চিপে, শাট আপ ইডিয়েট। কিছু বলার চেষ্টাও করবি না, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। বলে রাখলাম, যদি থাপ্পড় খেতে না চাস তাহলে স্থির হয়ে বসে থাকবি এখানটায়, নয়তো থাপ্পড় খাবি আমার হাতে। পরে ঘ্যান ঘ্যান করে কাঁদবি কিন্তু তখন।
বলেই মেঘার দিকে ঝুঁকে আসে, মাঝখানে একটু দূরত্ব রেখে চুলের দিকে হাত বাড়িয়ে দেয় ওর। খোলা রেশম কোমল কেশোদয় ভাঁজে হাত পড়তেই ঝিমিয়ে আসে ক্রুদ্ধতা, জেগে ওঠে সুপ্ত অনুভূতি। ঝট করে মেঘার পানে তাকিয়ে চোখাচোখি হয়, মূর্ত বনে গেছে মেয়েটা। সেকেন্ড কয়েক বাদ চোখ সরিয়ে আর একটু ঝুঁকে যায় রুদ্র। মেঘার বাম ওরুর পাশে ড্রেসিং টেবিলের হাত ঠেসে মেঘাকে নিজের সাথে আবদ্ধ করে নেয় প্রথমে। ঝুঁকে কাঁধ গলিয়ে চুলগাছি ডান পাশে নিয়ে নিমিষেই নাক ডুবিয়ে দেয় চুলের ভাঁজে। মিষ্টি মাদকীয় ঘ্রাণে বুঝে আসে রক্তিম দু চোখ। মেঘের মতো ছড়ানো সেই ঘন কৃষ্ণকেশের ঘ্রাণ পেতেই ক্রুদ্ধতার পরিণত হয় পরম শান্তির রেশে। নিজেকে সংযত করতে না পেরে ঘায়েলের বেশ গভীরে নাক ডুবিয়ে লম্বা লম্বা শ্বাস টানে রৌদ্র। দূরত্ব কমিয়ে রৌদ্রের অতি সন্নিকটে আসা মাত্রই কম্পিত হয় একবিংশীর কোমল কায়া। লোকটার পরম গরম শ্বাসের সাথে খোঁচা দাড়ি খানিক বিদ্ধ হয় রমণীর কোমল গ্রীবার ধারে। শ্বাস রেখে চোখ বুজে নেয় মেঘা। বন্ধ চোখের কোণে দেখা দেয় অবাধ্য চিকচিকে জলকণা। হাত উদ্ধত করে রোজকে ঠেলে সরিয়ে দিতে লোকটা পেটের কাছে হাত রেখে আলতো ধাক্কা দেয় শক্তি জুগিয়ে। তবে 1 ইঞ্চিও সরাতে পারে না, বরং হিসিয়ে ওঠে রোজ। ইউ নো সুইটহার্ট, ইউর হেয়ার স্মেল ইজ সো অ্যাট্রাকটিভ। কি মাখিস বলতো চুলে? এক মুহূর্ত পর সে নিজেই সরে আসে, ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে। দ্বিতীয়বার তাকালো না মেঘার দিকে। মেয়েটার চুলগুলো নিজ হাতে গুছিয়ে কোনোরকম পেঁচিয়ে একটা কাঁটা দিয়ে আটকে দেয়। হিজাবটা নিয়ে পেঁচিয়ে দেয় মাথায়। খুঁজে খুঁজে পিন বের করে হিজাবের একের কিনারায় আটকে দেয় কোনো রকমে, যাতে পরবর্তীতে খুলে না যায়। খুব সব পারদর্শী না হলেও বেশ সুন্দর করে প্রথম চেষ্টাতেই হিজাবটা বেঁধে দিতে সক্ষম হলো রৌদ্র। শেষ হতেই বুক ফুলিয়ে দীর্ঘশ্বাস টানল সে। এক কদম পিছিয়ে কোমরে হাত ঠেসে সম্পূর্ণ দৃষ্টিতে পুরোপুরি অবলোকন করলো মেঘাকে। মেয়েটাকে হিজাব পেঁচিয়ে অন্যরকম সুন্দর লাগছে, চোখে ধরছে এটাও। তর্জনীর দ্বারা চোয়াল কুঁচকে শব্দহীন মৃদু হাসি রৌদ্র। তাকায় মেঘার চোখের দিকে। রমণীর দু চোখ ঘোলাটে, কার্নিশে চিকচিক করছে জলকণা। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে নাকের পাটা। নাকের ডগা সহ দু গাল হয়েছে লালচে। চোখ থেকে এক্ষুনি যেন পানি গড়িয়ে পড়বে টুপ করে। একাধারে সেই তখন থেকে চেয়ে আছে রৌদ্রের দিকে। চোখে পানি দেখেও ভ্রুক্ষেপ প্রকাশ করলো না রৌদ্র। ওষ্ঠজোড়ার দিকে দৃষ্টি পড়ল এবার। টকটকে গাঢ় লিপস্টিক ঠোঁট জোড়াকে ফুটিয়ে তুলেছে। রৌদ্র এক ঝটকায় এগিয়ে যায়, গতি কমিয়ে রয়ে শুয়ে মেয়েটার কাছাকাছি হেলে দাঁড়ায়। ডান হাতটা উঁচিয়ে আলগোছে রাখে মেয়েটার বাম চোয়ালে। সুপ্ত অনুভূতিতে এবারও আর চোখ খুলে রাখতে পারে না মেঘা। বুঝে আসে অবলীলায়। রৌদ্র তা দেখে হাসে মৃদুমন্দ। বৃদ্ধা আঙ্গুল ওষ্ঠপটের নিকট নিয়ে আলতো করে স্লাইড করে। সেদিক পানে দৃষ্টি নিবদ্ধ রেখে ঢোক গিলে শুষ্ক ফিসফিসিয়ে বলে অনুমতি নেওয়া সরে, লিপস্টিক উঠিয়ে দেই সানি। লিপস্টিক থাকলে লোকের দৃষ্টি পড়বে তোর ঠোঁটের দিকে। আমি চাই না কারো দৃষ্টি আমার প্রপার্টির দিকে পড়ুক। ইউ মাই ট্রেজার আর ইয়োর লিপস অলসো মাই এক্সক্লুসিভ ট্রেজার। এ পর্যায়ে শাড়ি খামচে ধরে ওষ্ঠ উল্টায় মেঘা। পোপানোর শব্দ ভেসে আসে কানে। ঝট করে ওষ্ঠ থেকে চোখ তুলে রমণীর মুখ পানে তাকায় রৌদ্র। মেঘার বাম গাল বেয়ে বন্ধ চোখ ছাপিয়ে পানি গড়াচ্ছে 1 ফোঁটা। আখিদয়ের দীঘল পাপড়ি যুগল আধো ভেজা। পরপর আবার ফুপিয়ে ওঠে মেয়েটা। সহসা হাত সরায় রৌদ্র, বাড়িয়ে ফেলে দূরত্ব। চাপা স্বরে কান্নার হেতু আন্দাজ করে। হিডিয়েট, কাঁদবি না একদম। পরক্ষণে দম টেনে আবার বলে ঘাড় ডোলে, সিরিয়াসলি ঘৃণা করিস আমায়? এবেলায় কণ্ঠস্বরের ধাঁচ আন্দাজ করা যায় না। কোমল করুণ শোনালো প্রশ্নটা। ভেজা চোখ জোড়া মেলল মেঘা। চাইল ওষ্ঠপুটে দাঁত পিষে কান্নার রোধের চেষ্টা করে। ভেজা চোখ মুছল হাতের উল্টো পিঠে। উত্তরের চেষ্টা না করে লাফিয়ে নামলো বসা থেকে।
চোখ মুছতে মুছতে প্রস্থানের জন্য ছোটার উদ্দেশ্যে পা বাড়াতে গেলে রুদ্র আকস্মিক বলল একই স্বরে, আর থাকছি না আমি, কাল যাচ্ছি ফিরে। এই এক রাতটুকুই থাকবো শুধু। কাল রাত হতে হতে আমি বগার পার, দেশের গণ্ডির বাইরে চলে যাব একদম। তোর থেকে হাজার হাজার মাইল দূরে চলে যাব। ঘৃণাটুকু গচ্ছিত রাখবি। যদি ফের দেখা হয় তাহলে যেন এভাবেই কাঁদতে পারিস আমায় দেখে, আমার স্পর্শে। সেই কান্না ঘৃণার হোক বা অন্য কিছুর। এর পরবর্তী সাক্ষাতে তোর চোখের পানি দেখতেই চাই আমি। যদি না দেখি তাহলে থাপ্পড় মেরে কাঁদাবো বলে রাখলাম। বাড়িতে কেউ নেই, সবাই মেঘাকে ফেলে রেখে চলে গেছে। কেউ দ্বিতীয়বার আর খোঁজ করলো না ওর। নিচে নেমে কাউকেই খুঁজে পায়নি মেঘা। পুরো বাড়ি ফাঁকা, কান্না গিলে পানি খেয়ে গলা ভিজিয়েছে মেয়েটা। যত শক্ত হতে চায় লোকটার সামনে, লোকটার অবাধ্য চাহনি আর স্পর্শের বিচরণে বারংবার মিয়ে যায় শক্ত খোলসে ধারী হৃদয়। মেঘা এক ছুটে বাইরে বেরিয়ে চুপটি করে উঠে বসলো গাড়িতে। এদিকে রোজওকে খুঁজতে খুঁজতে হয়রান। ঘর হতে আগে বেরিয়েছে সেই মেয়ে। পুরো বাড়ির ওই মেয়েকে খোঁজা শেষ ইতিমধ্যে। রোদ্র পেল না কোথাও। ছাদেও দেখেছে, না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে বেপরোয়া হৃদয়। কাঁদতে কাঁদতে বেরিয়ে এক মুহূর্তে কোথাও উধাও হয়ে গেল ওই মেয়ে। ছটফট করে খুঁজতে খুঁজতে বাইরে বেরোলো রুদ্র। সদর বরাবর গাড়ি দাঁড় করিয়ে রাখা। ফ্রন্ট সিটে জানালার পাশে মেঘাকে বসে আছে দেখে রুদ্র ওকে এক ঝলক দেখা মাত্রই পান ফিরে এলো যেন। দীর্ঘ শ্বাস ফেললো, সময় নষ্ট করলো না আর। দ্রুত উঠে বসলো গাড়িতে। স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি স্টার্ট করতে করতে বাঁকা চোখে চেয়ে নমনীয় স্বরে বলল আচমকা, সিট বেল্ট বেঁধে নাও। মেঘা অনড়, শুনল না কথা, বাঁধল না সিট বেল্ট। রোজও ও এবার আর জোর খাটালো না। ওরা বিয়ে বাড়িতে পৌঁছেছে বিয়ে পড়ানোর শেষ হওয়ার পর মোটামুটি মাঝপথে সব কিছু। মেঘা গাড়ি থেকে নেমে সোজা গার্ডেনের দিকে এগোচ্ছে। প্রতিমধ্যে কথা তো দূর, আর চোখেও তাকায়নি রুদ্রের পানে। সায়ানদের বাড়ির গার্ডেনে বিয়ের ভেন্যু সাজানো হয়েছে উপচে পড়া ভিড় পুরো জায়গায়। মেঘা কোনো রকমে ভিড় ঠেলে স্টেজের দিকে এগোলো। পাশাপাশি শুভ্র আর মেহের বসে আছে। লাল টুকটুকে রঙা শাড়িতে রাঙা বউরূপে সেজেছে মেহের। মেয়েটা একেই স্নিগ্ধ কোমল সৌন্দর্যের অধিকারিণী, দেখলেই চোখ জুড়িয়ে যায়। তার উপর বিয়ের ভারী সাজে পুরো চোখ ধাঁধানো সুন্দর লাগছে আজ ওকে। দূর হতে চিকচিক করে চলছে ভীষণ। পাশাপাশি বেশ মানিয়েছে দুটোকেই। মেহেরের ডান পাশে শুভ্র আর বাম পাশে সাফা বসে। সামনের ক্যামেরাম্যান ছবি তুলছে হয়তো। মেঘা এতক্ষণ মুচকি হাসলো, মন খারাপের ঠেলে সরালো অদূরে। ভরা গেলে হাসি ফুটিয়ে তড়িঘড়ি করে এগুলো ওদিকে। স্টেজের পাশ থেকে সিরাত ডাকলো এত সময় পর। এগিয়ে এসে বলল, মেঘা এতক্ষণ কোথায় ছিলি? এসেছি থেকে খুঁজছি তোকে। কোন গাড়িতে এসেছিস তুই? না আপু, আমি তো কেবলই, বলতে বলতে কথা ঘোরালো। এখানেই ছিলাম আপু। সিরাত চোখ শুরু করে তাকায়। শুধুই হিজাব পরলি কখন? সাজগোজ সব ঘেটে ফেলেছিস দেখছি। তোকে কত সুন্দর করে সাজালাম আমি, যদিও এভাবে আরো বেশি সুন্দর লাগছে। এখন যা। শুভ্র বারবার তোর খোঁজ করছিল। মেঘা স্টেজে উঠল, বসলো শুভ্রের অপর পাশে। মেহের বোধহয় কেঁদেছে খানিক আগে, দেখেই বোঝা যাচ্ছে। ওর সাথে টুকটাক কথা বলল মেঘা, তুলল অগণিত ছবি। বিয়ের পড়ানোর পর মেহের এখন পুরোপুরি কবির পরিবারের সদস্য। পুরো কবির পরিবার মিলে একটা ফ্যামিলি ফটো তোলা হবে ফ্রেমে বাঁধানোর জন্য। সে মোতাবেক আদ্র সবাইকে টেনে এনে জোর করলো স্টেজের ওপর। শুভ্র আর মেহেরকে কেন্দ্র করে দাঁড়ালো সকলে। ওরা দুজন বসে। বাড়ির সবাই, দুই কর্তা আর গিন্নিদের ছেলের বউদের দুপাশে জোড়া বেঁধে বসানো হলো।
বাকিদের সবাই পেছনে দাঁড়ানো সারিবদ্ধভাবে। সিরাত, আহিয়ান, ওদের দুজনের কোলে মাঝামাঝিতে রামেশা। মেঘাকে ওদের সাথে টেনে নিয়েছে আদ্র। এই মেয়ে বলে সে নাকি এই পরিবার সদস্য নয়, তবে তার কথার কেউ তোয়াক্কা করলো তবেই তো। সবাই ফ্রেমে যুক্ত হলেও বাদ পড়েছে রৌদ্র। আদ্র ওকে আশেপাশে খুঁজে পেল না, অবশেষে নিজেই আসলো সে। আদ্র এগিয়ে গিয়ে বলল, রুডি, ফ্যামিলি ফটো তুলবো, চলে আয়। না তাকিয়ে কাট জবাব রৌদ্রের। তোদের ফ্যামিলির থেকে আমি অস্তিত্ব 5 বছর আগেই মুছে গেছে। আমি মৃত। কবির পরিবারের ছোট ছেলে মৃত। মৃতদের ফটো তোলা হয়েছিল কবে? আজ ওকে নিজ থেকে জোর করলো না আর। সে গিয়েই ইচ্ছাকৃত দাঁড়ালো মেঘার পাশে। কোথা থেকে যেন সায়ান ছুটে এসে এ পর্যায়ে। ও হ্যালো, আমাকে ছাড়া ফ্যামিলি ফটো তোলা হচ্ছে? আমি কি এবারের সদস্য নেই? আমাকে নেওয়া হবে না এই ফ্রেমে? হাসলেন সকলে। সায়ান এবারের সদস্যর থেকেও কম কিছু নয়। আহ্লাদ করে চলে বলে সে দাঁড়ালো সাফার পাশে। ক্যামেরাম্যানকে ইশারা করলো ছবি তোলার জন্য। ক্লিক করার আগে বাধা পড়ল। আকস্মিক স্টেজে উঠে হামলে পড়ল রৌদ্র। আদ্রকে এক মুহূর্তের জন্য মেঘার পাশে সহ্য করতে বড্ড নারাজ তার বেপরোয়া হিংসাত্মক হৃদয়। চোয়াল শক্ত করে মেঘাকে হাঁচকা টানে আদ্রের থেকে দূরে সরালো সে। মুহূর্তেই ফাঁক পেয়ে দাঁড়ালো দুজনের মাঝে। আদ্রকে নিজের ডান পাশে উপেক্ষায় রেখে মেঘাকে দাঁড় করালো বাম পাশে। নিজে চিপকে দাঁড়ালো মেঘার পাশে। ফিক করে হাসলো আদ্র। মেঘা তাকালো ক্ষুব্ধ হয়ে। ক্যামেরা ফোকাসে আছে দেখে বাড়াবাড়ি করলো না কেউ। আবার সামনে তাকালো সকলে। ক্যামেরাম্যান প্রথম ক্লিক করার আগেই রৌদ্র আলতো করে নিজের হাতটা বাড়িয়ে রাখলো মেঘার পাতলা কোমরের নিকট। সহসা ছলকে কম্পিত হয়ে রৌদ্রের দিকে তাকালো মেঘা। রৌদ্র তাই। সেও এক স্থির হয়ে মেঘার দিকে দৃষ্টি নামালো। দুজনার কিয়ৎকালের চোখাচোখির মাঝে ক্যামেরাবন্দি হলো কয়েকটা ছবি। পুরো পরিবার আবদ্ধ হলো এক ফ্রেমে। খাওয়া দাওয়ার পালা মোটামুটি শেষ। মেহেরের বিদায় হবে খানিকের মধ্যে। এখন থেকেই কেঁদে কেটে হয়রান নমনীয় মেয়েটি। বারবার নাক টেনে ফুপিয়ে উঠছে, চোখ মুছে নিচ্ছে ক্ষণে ক্ষণে। এখনো বোর বউ দুজনার পাশাপাশি বসে। সাফা আর মেঘা মিলে কোথা থেকে একটা বড়সড় গোল মিরর নিয়ে আসলো। মিররের ধার ঘেঁষে কাঁচা ফুল ডিজাইন করা। মেহের আর শুভ্রের মাথার উপর দিয়ে পাতলা একটা ওড়না ধরা হলো দুজনকে ঢেকে ফেলে। মেঘা আর সাফা দুজনেই বসলো দুটোর সামান বরাবর পায়ের কাছে। প্রথমেই মিররটা শুভ্রের হাতে ধরিয়ে দেওয়া হলো। দর্পণ বাঁকা করে মেহেরের মুখশ্রী প্রতিবিম্বে ভাসিয়ে শুভ্রকে জিজ্ঞাসা করে মেঘা, আচ্ছা ভাইয়া, বলো তো আয়নাতে কাকে দেখতে পারছো? কাকে দেখা যায় আয়নাতে? আয়নাতে গাঢ় দৃষ্টি নিবদ্ধ করলো শুভ্র। মেহেরকে আধো ভেজা চোখে জোড়া সমেত মেয়েটাকে পুরো নাজুক চেহারা মন ভরে খুঁটিয়ে দেখলো এতক্ষণে। এতটা সময় ধরে অত মানুষের ভিড়ে জড়তায় পুরোপুরি দৃষ্টিতে ঠিকভাবে তাকাতে অবধি পারেনি মেয়েটার দিকে। মন ভরে দেখা শেষে হাঁপ ছাড়ল নিঃশব্দে। মৃদু হাসলো। মেঘার প্রশ্নের উত্তর করলো গাছাড়া ভাবে, একটা গাধাকে দেখতে পাচ্ছি। অমনি অষ্ট উল্টায় মেহের। কাদো কাদো মুখখানা চুপসে যায় আরও। এই লোক সব সময় ওকে গাধা বলে, তাই বলে এখনো বলবে? একে কান্না পাচ্ছে ওর, তার উপর এত মানুষের সামনে ওকে আরো বেশি লজ্জিত করেছে শুভ্র। শুভ্রের রসিকতা বুঝে সবাই ফিক করে হাসলো। সাফা ঝেড়ে বলল, ভাইয়া একদম ভুলভাল তকমা দেবে না আমাদের ভাবিকে। বি সিরিয়াস। বলো, কি কি দেখতে পাচ্ছ মিররে? শুভ্র চোখ শুরু করে বলা শুরু করলো। একটা গাধার বাম চোখের কার্নিশে এক ফোঁটা পানি চিকচিক করছে, আর ডান চোখের কার্নিশে পানি মুছতে গিয়ে কাজল কেটে ফেলেছে সেই গাধাটা। মাথায় টিকলি উল্টো হয়ে গেছে, সেটাও ঠিক করছে না সেই বেখালি গাধা। মাথার ঘোমটার পেছনে
ঘোমটাটা পিছিয়ে গেছে একটু। আপাতত এসবই দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, সেই গাধাটা এখন আমার দিকে ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে। এবার আশেপাশে থেকে সশব্দের হাসির শব্দ শোনা গেল। শুভ্র কথা শেষ করেই ঠোঁট কামড়ে হেসে উঠল খানিক। পাশ ফিরে মেহেরের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, কিরে, ঠিক বললাম তো গাধা? সায়ান শুভ্রের বাহুতে আলতো করে আঘাত করে বলল, আমার বোনকে গাধা বলার দুঃসাহস কে দিয়েছে তোকে? ঠিকঠাক কমপ্লিমেন্ট দে। কেমন লাগছে আমার বোনকে? শুভ্র সিরিয়াস হয় এবার। আবার তাকায় আয়নার দিকে। এতক্ষণে মেহের চোখ নামিয়ে নিয়েছে। এবার এই লজ্জাবতীকে দেখে মৃদু স্বরে বলল, সুন্দরের প্রশংসা করতে নেই। যেই শব্দের প্রশংসা করা হোক না কেন, সুন্দরের সৌন্দর্য তুলে ধরে বর্ণনার বোঝানো যায় না কাউকে। তোর বোনকে কেমন লাগছে সেটা এক বাক্যে বা হাজার বাক্যেও বোঝাতে অক্ষম আমি। তবে এই বাক্য শুনে রাখ, তোর বোনকে আজ আমার বউরূপে দেখে মন ভরে গেছে আমার। অন্য কিছু অনুভব করছি, যার অনুভূতি আমি নিজেও ঠাহর করতে পারছি না। অবশেষে সবশেষে তোর বোনকে আজ আমি আমার আমার লাগছে। বিয়ে বিদায়ের গলা পালা চুকিয়ে কবির মেনশনে ফিরতে ফিরতে রাত্রি 11টা পেরিয়েছে। এখন ঘড়ির কাঁটা প্রায় 12টার ঘর পেরিয়ে 1টার ঘর ছুঁই ছুঁই করছে। বাড়তি সব ঝামেলা মিটিয়ে শুভ্রকে এতক্ষণে পাঠানো হলো উপরে। বাকিদের দেখা নেই। শুভ্রের ঘরের সামনে সবাই ওত পেতে অপেক্ষা করছে জানো। তা ওর অজানা নয়। ধীর পায়ে একা একাই উপরে উঠল সে। ওকে আজ সঙ্গ দেওয়ার কেউ নেই, যা ভেবেছিল তাই। ওর ঘরের বাইরে 7 মাথা এক হয়েছে। মেঘা, সাফা, আজো, সিরাত, আহিয়ান, সাবা আর পিচ্চি আয়াজ। ঘরের দরজা আটকে বাইরে 7 মাথা এক করে ফন্দি ফিকির আটছে ওরা। শুভ্র শ্বাস টানলো, বুক ফুলিয়ে ঘাড় উচালো, গম্ভীর ভাব টেনে দৃঢ় পায়ে এগুলো। ওকে দেখা মাত্রই স্বাভাবিক হলো সপ্তপাণ্ডব। একসাথে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে সকলে গলা খাকারি দিল। ঠোঁট কামড়ে চেপে নিল হাসি। শুভ্র গলা ভার করে বলল ওদের আগে, আমার ঘরের সামনে কি চাই তোদের? সাফার সামনে হাত পেতে স্বভাবসুলভ উচ্চস্বরে চেঁচিয়ে বলল সহসা, 50 লাখ টাকা। বৃহৎ নয়নে তাকায় শুভ্র। কি? শুনিনি। 50 লাখ টাকা? টাকা দাও, ঘরে যাও। মামার বাড়ির আবদার পেয়েছিস? কিসের টাকা দেবো তোদের? আজও মুখ খুলল। তোমার ঘর সাজিয়েছি। আর টাকা? তার টাকা। আমার ঘর সাজিয়েছিস তো আমার কি? আমি তোদের সাজাতে বলেছি? মেঘা ঘুমে টলছে। এতক্ষণে ঘুমে কাদা হয় রোজ। আজ অনেক দেরি হয়ে গেছে, তাই হাই তুলল সে। ভাইয়া, সময় নষ্ট করো না তো, এতে তোমারই লস। যা চাইছি দিয়ে দাও। শুভ্র গলা খাকারি দেয়। সিরাত তাল মেলায়। একদম, শুভ্র ভাইয়া, টাকা দিয়ে দাও। বড় বোনের মুখে ভাইয়া ডাক শুনে ফ্যালফ্যাল করে তাকায় শুভ্র। আপু তুমিও? তুমি না আমার বড়? সো হোয়াট? সবচেয়ে বড় মানে? মানে যেদিকে আসবে আমি আজ সেদিকে। তাড়াতাড়ি টাকা দিয়ে দে তো, দেরি হয়ে যাচ্ছে। অপেক্ষা করছে তোর বউ। শুভ্র লজ্জা পায়। লজ্জা লজ্জা লাগে কেমন। আদ্র সাফার কাঁধে খানিক ঠেসে হাত বাড়িয়ে বলে, ভাইয়া বেস্ট অফ লাক, বাট তার আগে ফেলো করি মাখো তেল। টাকা ঘরে আছে, দরজা খুলে দিয়ে এনে দিচ্ছি। এ তা তো হবে না, আগে টাকা পরে এন্ট্রি। বোনের কথায় গলা ভার হয় শুভ্র। গলা ভার করে শুভ্র। আমাকে ঝাড়লেও 2 পয়সা পাবি না। রুমে না গেলে টাকা দেব কি করে? ডোর খুলে দে, আমি রুমে গিয়ে টাকা এনে দিচ্ছি। পালিয়ে যাচ্ছি না কোথাও, এ বাড়িতেই থাকবো। ইনোসেন্ট হয়ে ওর কথায় ভুলল সকলে। শুভ্র বরাবরই স্পষ্টভাষী, যা বলে তাই করে। আর ভাই বোনদের ঠকাবে না নিশ্চয়। দরজার সামনে থেকে সরে গিয়ে দরজা খুলে দিল আদ্র। শুভ্র ফিচে খাসল। দ্রুত ঢুকে ঘরের ভেতরে পিছু ফিরে সকলের ভোলা ভোলা মুখ পানে তাকালো একবার। সাফাই মিনমিন করে বলল, তাড়াতাড়ি টাকা দাও, টাকা নিয়ে এসো ভাইয়া, আমি আমার ভাগের টাকা দিয়ে চকলেট কিনে খাবো। শুভ্র বাঁকা হাসে প্রকার করে। তৎক্ষণাৎ বলে, বেশি চকলেট খেতে নেই বনু,
দাঁতে পোকা ধরবে। অ্যান্ড থ্যাংক ইউ আমার ঘরটা এত সুন্দর করে সাজানোর জন্য। এভরিওয়ান উইথ মি বেস্ট অফ লাক। গুড নাইট। কথাটা শেষ করেই সপ্তপাণ্ডবের মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দিল শুভ্র। চমকানোর অভিব্যক্তি প্রকাশ করার আগেই বিরাট ঝটকা খেল সকলে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল, ফ্যাল করে তাকিয়ে রইল। হতভম্ব হয়ে দাঁড়িয়ে ফ্যাল করে তাকিয়ে রইল সকলে। চলবে।